স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? আছি, আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, শুরু করছি। আমরা হলো জীববিজ্ঞান প্রথম পত্রের 4 নম্বর অধ্যায় আজকে শুরু করব। 4 নম্বর অধ্যায়ের নাম অণুজীব। আর অণুজীবের মধ্যে যে সকল অণুজীব আমরা এই অণুজীবের চ্যাপ্টারের মধ্যে আছে তার মধ্যে হলো ভাইরাস, ব্যাকটেরিয়া আর একটা হলো ম্যালেরিয়া পরজীবী। তো ভাইরাসটা হলো আসলে এক ধরনের রাসায়নিক বস্তু। ভাইরাসটা হলো এক ধরনের রাসায়নিক বস্তু। এরা জীবও না, এরা জড়ও না। আমরা ভাইরাস যদি করি তাহলে আমরা বলবো ভাইরাস হলো একটা রাসায়নিক বস্তু। তাহলে আমরা আরেকটা অণুজীব পড়বো, সেটা হলো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হলো আদিকোষী আবার এককোষী জীব। হ্যাঁ, আর ম্যালেরিয়া পরজীবী এরা হলো প্রকৃতকোষী ও এককোষী জীব। তাহলে তিনটাই কিন্তু অণুজীব। তাহলে এই অধ্যায়ের মধ্যে আমরা 3টা অণুজীবের বিস্তারিত জানবো। আজকের যে বিষয়বস্তু, লেকচারের বিষয়বস্তু, সেটা হলো ভাইরাস। ভাইরাসের বৈশিষ্ট্য, প্রকারভেদ, গঠন জানবো। আর 3টি ভাইরাস এর গঠন শিখবো, সেটা হলো টোবাকো মোজাইক ভাইরাস, T2 ব্যাকটেরিওফাজ, আর এটা হলো নোবেল করোনা ভাইরাস। তো প্রথমে আমরা আসি অণুজীব জিনিসটা কি আসলে। তাহলে যেসব জীব খুবই ক্ষুদ্রাকায় এবং অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভালো দেখা যায় না তাদেরকে অণুজীব বলে। অণুজীব বা অণুজীবের ইংলিশটা হলো মাইক্রোবস। অণুজীব তত্ত্ব, জীববিজ্ঞানের যে শাখায় অণুজীব সম্বন্ধে আলোচনা করা হয় সেই শাখাকে অণুজীব তত্ত্ব বলে। তাহলে তাকে আমরা বলবো মাইক্রোবায়োলজি। বর্তমানে কিন্তু মাইক্রোবায়োলজি বলে একটা ডিপার্টমেন্ট হয়ে গেছে এবং এটাতে অনার্স মাস্টার্স অনেকেই করে। এবং খুব ডিমান্ডেবল সাবজেক্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা খুব ডিমান্ডেবল সাবজেক্ট। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই মাইক্রোবায়োলজি অনার্স মাস্টার্স করা যায়। আবার কোন কোন বিশ্ববিদ্যালয়ে শুধু ভাইরোলজি বলেই একটা আলাদা ডিপার্টমেন্ট হয়েছে। বাংলাদেশে হয়তো এটা হয়নি এখনো। বিশ্বের অনেক দেশেই ভাইরোলজি বলে একটা ডিপার্টমেন্ট হয়েছে, সেটাতেই শুধু অনার্স মাস্টার্স করা যায়। মানে ভাইরাস নেই, খালি পড়তে হবে। ভাইরাস, তাহলে ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড, মানে কেন্দ্রে থাকবে নিউক্লিক অ্যাসিড, আর চারপাশে থাকবে হলো প্রোটিন, এটা হলো আবরণ হিসেবে থাকবে। তাহলে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত অকোষীয় অতি আণুবীক্ষণিক বাধ্যতামূলক পরজীবী বস্তু, যা জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করে। তাহলে আমরা এখানে বাধ্যতামূলক পরজীবী এই কথাটা কি সবাই বুঝেছি? বাধ্যতামূলক পরজীবী বলো দেখি, যে বুঝেছো সে একটু ডিসক্রাইব করো। বাধ্যতামূলক পরজীবী মানে কি? মানে স্যার পরজীবী ছাড়া পরজীবীর উপর নির্ভর করে সে হচ্ছে বংশবৃদ্ধি করতে পারবে। মানে পরজীবীর উপরে আসলে তার প্রাণী জীবীয় যে বৈশিষ্ট্য সেটা প্রকাশ পাবে। জীবদেহের বাইরে তো ওরা নিষ্ক্রিয়, কিছু করতে পারে না, তাই পরজীবী হওয়া লাগবে। হ্যাঁ, আচ্ছা, অনেকে জ্ঞানীর মতো অনেক কথা বলেছো। আচ্ছা, এখন আমরা আসলে জিনিসটা কি একটু বুঝো। বাধ্যতামূলক পরজীবী মানে হলো যে ভাইরাস সাধারণত যে পোষক দেহ অ্যাটাক করবে সেই পোষক দেহে রোগ সৃষ্টি করবে। এটা হলো অধিকাংশ ভাইরাসের একটা বৈশিষ্ট্য। যেমন মানুষের পোলিও হয়, হাম হয়, বসন্ত হয়। তাহলে এগুলো কি? গরুরও কিন্তু বসন্ত হয়, বা ছাগলেরও বসন্ত হয়। তো তাদের বসন্তের যে ভাইরাস এবং মানুষের বসন্তের যে ভাইরাস, দুটো কিন্তু আলাদা আলাদা না। তাহলে এই ভাইরাস গুলো যে পশুকে অ্যাটাক করবে বা যে পশুকে রোগ সৃষ্টি করবে সেটা হলো বাধ্যতামূলক, নির্দিষ্ট। তবে কিছু কিছু ভাইরাস আছে যারা ইমার্জিং ভাইরাস হিসেবে পরিচিত।
হ্যাঁ, তাদের দেখা গেলো যে আদি অন্য একটা পোষক ছিল, এখন বর্তমানে এটা মানুষের দেহে চলে এসেছে। যেমন করোনা ভাইরাস একটা ইমার্জিং ভাইরাস, সোয়াইন ফ্লু, হ্যাঁ, বা সোয়াইন ফ্লু বা বার্ড ফ্লু, এগুলো কিন্তু ইমার্জিং ভাইরাস। এগুলো বাদ, হ্যাঁ, তা এগুলো বাদ দিয়ে বাকি অধিকাংশ ভাইরাস হলো বাধ্যতামূলক করণীয়। তাহলে যে ভাইরাস যে পোষকে থাকবে সেই পোষকেই রোগ সৃষ্টি করবে, এইটাকে বলা হচ্ছে বাধ্যতামূলক করণীয়। বুঝছো? আচ্ছা, এবার আসি আবিষ্কার। এডওয়ার্ড জেনার 1796 সালে প্রথম ভাইরাস ঘটিত বসন্ত রোগের কথা উল্লেখ করেন। বিজ্ঞানী অ্যাডলফ মেয়ার 1886 সালে তামাক গাছের পাতার ছোপ ছোপ দাগ বিশিষ্ট রোগকে টোবাকো মোজাইক রোগ হিসেবে উল্লেখ করেন। পরবর্তীতে 1892 সালে রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি আইভানোভস্কি এই রোগের রোগ জীবাণুকে ভাইরাস হিসেবে আখ্যায়িত করেন, এই জন্য তাকেই ভাইরাসের আবিষ্কারক হিসেবে বিবেচনা করা হয়। তো আমরা আসবো এবার ভাইরাসের বৈশিষ্ট্য। ভাইরাসকে বলা হচ্ছে জড় এবং জীবের যোগসূত্র স্থাপনকারী জীব। তো ভাইরাসের প্রথমে আমরা আসবো জড় রাসায়নিক বৈশিষ্ট্যগুলো কি কি। ভাইরাস হলো অকোষীয়, কারণ কি এদের সাইটোপ্লাজম, কোষঝিল্লি, কোষপ্রাচীর, রাইবোসোম, মাইটোকন্ড্রিয়া এসব কিছুই নাই। অতি আণুবীক্ষণিক, মানে এরা ব্যাকটেরিয়া চাইতেও ক্ষুদ্র, হ্যাঁ, অতি আণুবীক্ষণিক। এরা রাসায়নিকভাবে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের সমাহার মাত্র। তাহলে এই রাসায়নিক বস্তুটি কেন্দ্রে থাকবে নিউক্লিক অ্যাসিড, আর কেন্দ্রের এই নিউক্লিক অ্যাসিডকে ঘিরে আবরণ হিসেবে থাকবে প্রোটিন। এদের নিজস্ব কোনো বিপাকীয় এনজাইম নেই। ভাইরাসের কোনো কিন্তু এনজাইম নিঃসৃত করতে পারে না। সে যে কোষে থাকবে, মানে যে কোষে পোষক হিসেবে সে বেছে নেবে, সেই কোষের যে এনজাইম, সেই এনজাইমকে তারা নিয়ন্ত্রণে নিতে পারে এবং সেই এনজাইমকে তাদের বিভিন্ন কাজে সে ব্যবহার করতে পারে ভাইরাস। কিন্তু ভাইরাস নিজস্ব কোনো এনজাইম তৈরি করতে পারে না, সে অন্যের এনজাইমকে ব্যবহার করতে পারে। এবং খাদ্য গ্রহণ করানোর ফলে পুষ্টিক্রিয়াও নেই। এদের দৈহিক বৃদ্ধি নেই এবং পরিবেশের উদ্দীপনায় সাড়াও দেয় না। এরা জীবকোষের সাহায্য ছাড়া স্বাধীনভাবে প্রজননক্ষম নয়। জীবকোষের বাইরে এরা রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়। ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ভাইরাস ফিল্টার যোগ্য নয়। যেহেতু ব্যাকটেরিয়া ভাইরাস থেকে বড়, কাজেই ব্যাকটেরিয়া যেখানে ফিল্টার করা যায় সেই ফিল্টারে ভাইরাস ফিল্টার হবে না। হ্যাঁ, এবং এদেরকে কেলাসিত করা যায়। কেলাসিত মানে স্ফটিক বা দানা আকার। সেন্ট্রিফিউজ করা যায়, মানে ভাইরাসকে যদি কোনো দ্রবণে নিয়ে সেটা টেস্ট টিউবে যদি আমরা সেন্ট্রিফিউজ করি, তাহলে ভাইরাসের যে উপাদানগুলো আছে সেটা সব, হ্যাঁ, উপাদানগুলো আলাদা আলাদা পৃথক হয়ে যায়। ব্যাপন করা যায়, পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায়। তাহলে ভাইরাসের সাসপেনশন গুলো সাধারণত ভ্যাকসিন তৈরিতে বা সিরাপ তৈরিতে ব্যবহার করা হয়। তলানীকরণ করা যায়, মানে সেন্ট্রিফিউজ যেহেতু করা যায়, তাহলে ভাইরাসের যে উপাদান বা পার্টিকেল গুলো আছে সেগুলো টিউবের তলায়, হ্যাঁ, অদক্ষেপ হিসেবে বা তলানি হিসেবে জমা হবে। ভাইরাস অ্যাসিড, ক্ষার ও লবণ প্রতিরোধে সক্ষম এবং অ্যান্টিবায়োটিক এদের দেহে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। তাহলে এই হলো ভাইরাসের রাসায়নিক বৈশিষ্ট্য। এই রাসায়নিক বৈশিষ্ট্যের মধ্যে সাসপেনশন তৈরি বলতে কি বোঝাচ্ছে? সাসপেনশন মানে হলো মিক্সচার। সাসপেনশন মানে হলো মিক্সচার। ভাইরাসের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো দিয়ে, হ্যাঁ, পানির সাথে মিশিয়ে এরকম বিভিন্ন মিক্সচার তৈরি করা হয়। সেই মিক্সচারটা ভ্যাকসিন হতে পারে, সেই মিক্সচারটা সিরাপ হতে পারে। হ্যাঁ, এর মধ্যে ভাইরাস থাকবে, ভাইরাসের কোনো নির্দিষ্ট উপাদান থাকতে পারে, বা আস্ত ভাইরাসটাও থাকতে পারে, ভাইরাসের প্রোটিন অংশ থাকতে পারে, ভাইরাসের আরএনএ বা ডিএনএ অংশ থাকতে পারে। হ্যাঁ, তাহলে এটা সাসপেনশন মানে লিকুইড। তাহলে এই লিকুইডটা ভ্যাকসিনও হতে পারে, আবার সিরাপও হতে পারে। সিরাপ দিয়ে কি করে? সিরাপ এরকম দেখা গেলো যে বিভিন্ন তোমার দেখা গেলো ভাইরাসের কিছু উপাদান হয়তো ওই সিরাপের মধ্যে দিল, যেটা আমাদের দেখা গেলো যে আমাদের দেহে ওই সিরাপটা যদি আমরা খাই তাহলে আমরা দেখা গেলো যে ওটা ভালো হয়ে যাবে। অনেক সময় ভ্যাকসিনে ভাইরাসের উপাদানগুলো বেশি দেওয়া থাকে, তবে সিরাপে হয়তো কিছু কিছু উপাদান ভাইরাসের থাকতে পারে। আচ্ছা, এবার আমরা আসবো হলো ভাইরাসের জড় বৈশিষ্ট্য আমরা দিলাম, এবার আসবো জীবীয় বৈশিষ্ট্য।
পোষক কোষের অভ্যন্তরে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে। এরা সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী। নতুন সৃষ্ট ভাইরাসে মাতৃভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকে, অর্থাৎ একটি ভাইরাস তার অনুরূপ ভাইরাস সৃষ্টি করতে পারে। ভাইরাস দেহ জেনেটিক বস্তু ডিএনএ বা আরএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত। এরা পরিব্যক্তি বা মিউটেশন ঘটাতে এবং প্রকরণ বা ভেরিয়েশন তৈরি করতে সক্ষম। এদের অভিযোজন ক্ষমতা রয়েছে। তাহলে 4 নম্বর যে বৈশিষ্ট্যটা, এটা করোনা ভাইরাস এর মধ্যে ব্যাপকভাবে রয়েছে, কারণ এই ভাইরাসটা ব্যাপকভাবে মিউটেশন ঘটায় এবং মিউটেশন ঘটানোর ফলে ব্যাপক প্রকরণ তৈরি হয়েছে। বাংলাদেশেই মনে হয় প্রায় 700 বা তার বেশি প্রকরণ তৈরি হয়ে গেছে। স্যার, হ্যাঁ বলো। ডিএনএ আর এর মধ্যে কি যে কোনো একটা থাকবে নাকি দুটোই থাকতে পারে? যে কোনো একটা থাকবে, হয় ডিএনএ থাকবে আর না হলে আরএনএ থাকবে, দুটো একসাথে থাকবে না। ঠিক আছে। হ্যাঁ, এবং এদের অভিযোজন ক্ষমতা রয়েছে। হ্যাঁ, তাহলে এই অভিযোজন ক্ষমতা মানে কি, ধারণা করা হতো এই করোনা ভাইরাস আমরা যখন প্রথম শুনলাম তখন মনে হলো যে বাংলাদেশ হলো একটা গরম প্রধানের দেশ, এই দেশে মনে হয় এটা কিছুই করতে পারবে না। হ্যাঁ, তাহলে হাসি কাশি দিবে, এই যে গরম, সে বাতাসে হয়তো ভাইরাসটা মারা যেতে পারে। তো আসলে এটা না। হ্যাঁ, দেখা গেলো যে এটা আমেরিকাও অনেক গরম প্রধান বাংলাদেশের চাইতেও বেশি আছে অঞ্চল। তো এখন এরা কিন্তু ভাইরাস কিন্তু সহজেই অভিযোজন ক্ষমতা, মানে যে পরিবেশে তারা টিকতে পারবে না সেই পরিবেশে তারা তাদের দেহের মিউটেশন ঘটায় এবং ওই পরিবেশে থাকার মতো একটা দেহের গঠন তৈরি করে নেয়। এই জন্য এই আমরা বলতেছি ভাইরাসের অভিযোজন ক্ষমতা ব্যাপক। এদের জিনগত পুনর্বিন্যাস ঘটতে দেখা যায়। নোভেল করোনা ভাইরাসের জিনোমে ডিভিশন ঘটতে দেখা যাচ্ছে, যা এর সংক্রমণের ক্ষমতা হ্রাস করে। ডিলিশন মানে কি? ডিলিশন মানে কমে যাওয়া। হ্যাঁ, কোনো একটা হয়তো আমরা যেহেতু জানি যে করোনা ভাইরাসটা হলো আরএনএ ভাইরাস, তাহলে এই আরএনএর যে অংশটা আছে, এই আরএনএর হয়তো দু একটা নিউক্লিওটাইড হয়তো ডিলিট হয়ে যাচ্ছে। দু একটা নিউক্লিওটাইড ডিলিট হয়ে যাওয়ার কারণে আগে যে ভাইরাসটা দেখা হলো ডেঞ্জারাস ছিল, আস্তে আস্তে কিন্তু তার এরকম কিছু অংশ ডিলিশন হচ্ছে, যার কারণে তার সংক্রমণ ক্ষমতাটা ধীরে ধীরে হ্রাস হয়ে যাচ্ছে। এখনো কিন্তু অনেকটাই কিন্তু বিভিন্ন। বলো। পরিব্যক্তি আর প্রকরণ মানে দুটা জিনিস কি আলাদা? হ্যাঁ, পরিব্যক্তির কারণেই প্রকরণ তৈরি হয়, মিউটেশনের কারণেই প্রকরণ তৈরি হয়। হ্যাঁ, যদি মিউটেশন ঘটে দেন নতুন ভেরিয়েশন হবে। মিউটেশন তো এর আগে বারবার বুঝিয়েছি। আচ্ছা, এরপরে আমরা আসবো প্রাণ রসায়নবিদ ভাইরাসের জড় বৈশিষ্ট্য সমূহকে প্রাধান্য দেন আর অণুজীব বিজ্ঞানীগণ জীব বৈশিষ্ট্য সমূহকে প্রাধান্য দেন। এই জন্য ভাইরাসকে জীব ও জড়ের সেতুবন্ধন বা যোগসূত্র বলে। তাহলে দুই ধরনের বিজ্ঞানী ভাইরাসকে দুইটা গ্রুপে আলাদা করেছেন। এবার আমরা আসবো ভাইরাসের প্রকারভেদ। আমরাও তাই বলবো, আমরাও ওই বিজ্ঞানীদের অনুসরণ করে বলবো যে প্রাণ রসায়নবিদ তারা জড় বলেছেন, অণুজীব বিজ্ঞানী বলেছেন এরা জীব। তাহলে এই জন্য এরা বলবো জীব ও জড়ের সেতুবন্ধন। কারণ এরা তো যখন পোষকদের বাইরে থাকছে তখন তো এরা রাসায়নিক বস্তু বা জড়, আর যখন পোষক দেহে ঢুকছে তখন দেখা গেল যে তারা জীবীয় সত্তা ফিরে পাচ্ছে। স্যার আসলে তো জীবী। কে? ভাইরাস? মনে করো যে তুমি এখন তোমার যে ল্যাপটপ বা কম্পিউটার, তুমি যে ল্যাপটপ বা কম্পিউটারে তোমার মনে করো যে এখন দেখতেছো, ক্লাস দেখতেছো, এখন ওই ল্যাপটপ বা কম্পিউটারে ভাইরাস বসে আছে। যতক্ষণ পর্যন্ত দেখা গেল তোমার হাতে বা তোমার কোষের মধ্যে সে না ঢুকতে পারছে তখন পর্যন্ত সে জড় হিসেবেই থাকবে। তাহলে তাকে আমি জীব কিভাবে বলবো? জীব মানে তো কি হবে যে সবসময় সে অ্যাক্টিভ। ভাইরাস কি সবসময় অ্যাক্টিভ? তাহলে ও কিন্তু ম্যাক্সিমাম সবসময় তো সে ইনঅ্যাক্টিভ। যখন আমাদের দেহ বা কোনো পোষক দেহ পাচ্ছে তখন সে তার অ্যাক্টিভিটি দেখাচ্ছে, না হলে তো সে আসলে একটা ধুলার সাথে তুলনীয়, যা তুই একটা ধুলা। আচ্ছা, এবার আমরা আসি তাহলে ভাইরাসের প্রকারভেদ। তাহলে ভাইরাসের প্রকারভেদ আমরা বিভিন্ন ভিত্তির উপর নির্ভর করে করব। প্রথমে আসছে আমরা গঠন বৈশিষ্ট্যের ভিত্তি। তো গঠন বৈশিষ্ট্যের মধ্যে আমরা আসছি আকৃতি। আকৃতি অনুযায়ী ভাইরাসকে অনেকভাবে ভাগ করতেছি। প্রথমে আমরা আসবো দণ্ডাকার, দণ্ডের মতো হবে, যেমন টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস, আলফা মোজাইক ভাইরাস, বা আমরা বলবো এএমভি,
মাস ভাইরাস গোলাকার আকৃতি, পোলিও ভাইরাস, HIV, ডেঙ্গু ভাইরাস, আমরা এখানে করোনা ভাইরাস দিতে পারি, করোনা ভাইরাসও গোলাকার। ঘন ক্ষেত্রাকার, বহুভুজাকার বা পাউরুটির মতো দেখতে, হারপিস ভ্যাকসিনিয়া ভাইরাস। লেঙ্গাসি আকার, যেমন T2, T4, T6 ভাইরাস। সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার, যেমন ইবোলা ভাইরাস। ডিম্বাকার, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তাহলে এগুলো ছিল আকৃতি অনুযায়ী। নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাস দুই ধরনের। তাহলে কেন্দ্রে কোন নিউক্লিক অ্যাসিড থাকবে সেটার উপর ডিপেন্ড করে ভাইরাসের নামকরণ করা হয়। ডিএনএ ভাইরাস নিউক্লিক অ্যাসিড হিসেবে যখন ডিএনএ থাকে, যেমন T2 ভ্যাকসিনিয়া ভ্যারিওলা ভাইরাস। আবার পারভোরিডি গোত্রের কিছু ভাইরাস আছে, থিটাএস174 ও M13 কোলিফাস ভাইরাসের ডিএনএ 1 সূত্র। আমরা সবাই জানি ডিএনএ হলো 2 সূত্র, কিন্তু পারভোরিডি ভাইরাস যে গোত্র আছে এই ভাইরাসের গোত্র ডিএনএটা হবে 1 সূত্র। অধিকাংশ প্রাণীজ ভাইরাস তারা কিন্তু জি স্যার বুঝি নাই শেষ কথাটা। ভাইরাস হলো আমরা সবাই জানি ডিএনএ কি দ্বিসূত্রক না। ভাইরাস আমরা জানি যে ডিএনএ হলো দ্বিসূত্রক আর আরএনএ হলো 1 সূত্রক, আমরা এটাই জেনে এসেছি। কিন্তু কিছু গোত্রের ভাইরাস আছে যাদের ভাইরাসের ডিএনএটা হবে 1টা সূত্র। আবার এরকম আর আমরা এবার আরএনএ ভাইরাসে যাব। এদের নিউক্লিক অ্যাসিড হিসেবে তখন তো এটাকে আরএনএ বলতে পারি না, আরএনএ বলতে পারি না, কারণ ওটাকে আরএনএ বলতে পারি না। আরএনএ কখন বলবো? যদি নিউক্লিক অ্যাসিড নিউক্লিওটাইড ইউরাসিল থাকলে। হ্যাঁ, কিন্তু ওটা 1 সূত্রক হয়ে যাওয়ার পরও তো সেখানে থাইমিন সংশ্লিষ্ট নিউক্লিওটাইড থাকবে, কাজে ওটা আরএনএ না, ওটা ডিএনএ থাকবে। আরএনএ ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে, যেমন TMB, HIV, ডেঙ্গু, পোলিও, র্যাবিস, নোভেল করোনা ভাইরাস। তো রিও ভাইরিডি গোত্রের ভাইরাস আছে, যেমন রিও ভাইরাস, ধানের বামন রোগের ভাইরাস। এদের আরএনএ আবার দ্বিসূত্র। আমরা যখন আরএনএ পড়াই, আরএনএ প্রকারভেদ পড়াই, তখন তোমাদের বলেছিলাম যে আরএনএ কখন দ্বিসূত্রক হতে পারে। তো ওইরকম হয়েই এরকম আরএনএ দ্বিসূত্রক হয়ে যেতে পারে। অধিকাংশ উদ্ভিদ ভাইরাস কিন্তু আরএনএ ভাইরাস, যদিও আমরা এখানে উদাহরণ হিসেবে দেখাচ্ছি বেশিরভাগ প্রাণীজ ভাইরাস হলো আরএনএ। হ্যাঁ, যদিও আমরা এখানে উদাহরণ হিসেবে প্রাণীর প্রাধান্য দিয়েছি, কিন্তু আসলে অধিকাংশ উদ্ভিদ ভাইরাস হলো আরএনএ। আর অধিকাংশ ডিএনএ ভাইরাস হলো প্রাণী। হ্যাঁ, প্রাণীতে ডিএনএ ভাইরাস গুলো বেশি অ্যাটাক করে, আর উদ্ভিদে আরএনএ ভাইরাস গুলো বেশি অ্যাটাক করে। বহিস্থ আবরণ অনুযায়ী ভাইরাস আবার 2 ধরনের। আমরা ইতিমধ্যে জেনেছি যে ভাইরাসের কেন্দ্রীয় অংশ হলো নিউক্লিক অ্যাসিড থাকবে, আর নিউক্লিক অ্যাসিডকে ঘিরে থাকবে হলো প্রোটিন। তাহলে এই প্রোটিন বা ক্যাপসিডের চারপাশে আরো একটা লেয়ার থাকে, যাকে আমরা বলবো বহিস্থ আবরণ। এই বহিস্থ আবরণ যদি থাকে তাহলে হবে বহিস্থ আবরণযুক্ত ভাইরাস, আর যদি না থাকে তাহলে বহিস্থ আবরণহীন ভাইরাস। তাহলে বহিস্থ আবরণহীন ভাইরাসের সংখ্যাই বেশি। TMB, T2 ভাইরাস বা পোলিও ভাইরাস, এগুলো আরো অনেক নাম আছে। বহিস্থ আবরণযুক্ত ভাইরাস যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হারপিস ভাইরাস, HIV ভাইরাস এবং বর্তমানে যে করোনা ভাইরাস আছে, এরাও বহিস্থ আবরণ যুক্ত ভাইরাস। পোষক দেহ অনুসারে ভাইরাস কয়েক ধরনের হয়। যখন পোষক দেহ এই বহিস্থ আবরণের উপর কি তার সংক্রমণের হারটা নির্ভর করে? বহিস্থ আবরণ মনে করো যে বহিস্থ আবরণটা বিভিন্ন ধরনের উপাদান হতে পারে, লিপোপ্রোটিন হতে পারে, শর্করা হতে পারে, গ্লাইকোলিপিড হতে পারে, বিভিন্ন উপাদান হতে পারে। আর সংক্রমণ করতে মেইনলি তোমার হলো ভিতরে যে ডিএনএ বা আরএনএ, এরাই মূলত কি করে, মাল্টিপ্লাই করে। প্রোটিন বা বহিস্থ আবরণটা জাস্ট কি হয় যে ভাইরাসটাকে কোনো পোষক কোষের সাথে সংযুক্ত করতে সাহায্য করে। আর ভিতরে যে কেন্দ্রীয় কোড ডিএনএ বা আরএনএ যেটা তাকে প্রোটেক্ট করা হলো এই প্রোটিন বা বহিস্থ আবরণের কাজ। পোষক দেহ অনুসারে পোষক দেহ যদি উদ্ভিদ হয় তাহলে উদ্ভিদ ভাইরাস যেমন TMB, বিন ইউরো ভাইরাস, ফুলকপি মোজাইক ভাইরাস। প্রাণী ভাইরাস, এরা প্রাণী দেহে রোগ সৃষ্টি করবে, যেমন HIV, ভ্যাকসিনিয়া, নোভেল করোনা ভাইরাস, পোলিও ভাইরাস ইত্যাদি। ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস, এই ধরনের ভাইরাস ব্যাকটেরিয়ার উপর পরজীবী হয় এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, যেমন T2, T4, T6 ব্যাকটেরিওফাজ।
সায়ানোফাস এরা সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল ধ্বংস করবে। যেমন কিছু উদাহরণ LPP1 বা LPP2, L ফর লিংবায়া, P ফর প্লেকটোনেমা, P ফর ফরমেডিয়াম নামক সায়ানোব্যাকটেরিয়ার প্রথম অক্ষর দিয়ে নামকরণ করা হয়েছে, যথাক্রমে LPP1 আর এটা LPP2, এগুলো যথাক্রমে সায়ানোভাইরাস। তাহলে আমরা 4টা ভিত্তির উপর নির্ভর করে ভাইরাসের ক্লাসিফিকেশন জানলাম। এবার আমরা আসবো ভাইরাসের গঠন। স্যার ওই প্রথম অক্ষর দিয়ে কেমনে করছে? প্রথম অক্ষর এল মানে কি লিংবায়া। এই যে লিংবায়া হলো এটা সায়ানোব্যাকটেরিয়া। 3টা সায়ানোব্যাকটেরিয়ার প্রজাতি এখানে আছে। হ্যাঁ, লিং, এল ফর এল, পি ফর প্লেকটোনেমা, আর পরের পি মানে হলো ফরমেডিয়াম। তাহলে 3টা সায়ানোব্যাকটেরিয়ার আদ্য অক্ষর দিয়ে এই ভাইরাসের নামকরণ হয়েছে, অর্থাৎ এই ভাইরাসটা এই 3 ধরনের প্রজাতির উপরেই অ্যাটাক করতে পারে। ও, এই 3 ধরনের হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। হ্যাঁ, সায়ানোব্যাকটেরিয়া এইগুলির উপরে নির্ভর করে। আচ্ছা, হ্যাঁ, বুঝছি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, এবারে আমরা আসছি, আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এটা একটা আদর্শ ভাইরাসের গঠন। এটা আসলে কোন ভাইরাস সেটা এখানে কিন্তু উল্লেখ করার দরকার নাই, এটা একটা আদর্শ ভাইরাস, এর কোনো নাম নাই, আদর্শ ভাইরাস। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় অংশ এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো নিউক্লিক অ্যাসিড, এটা ডিএনএ হতে পারে বা আরএনএ হতে পারে। এর চারপাশে আমরা ক্রিস্টাল টাইপের দেখতে পাচ্ছি, এটা হলো প্রোটিন বা ক্যাপসিড। আর এখানে চাকার মতো যে গঠনটা ঘিরে রেখেছে সেটা হলো বহিস্থ আবরণ বা এনভেলপ। তাহলে আমরা এরকম 3টা অংশ দেখতে পেলাম। তাহলে সবচেয়ে কেন্দ্রে থাকবে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড হতে পারে ডিএনএ অথবা আরএনএ, তবে কখনোই 2টা একসাথে থাকবে না। এরা কি করবে, এর কাজ হলো এরা পোষক দেহে সংক্রমণ করবে এবং পোষক দেহের ভিতর প্রবেশ করে এরা রেপ্লিকেশন বা প্রতিলিপি গঠনের মাধ্যমে নিজেদের সংখ্যা বৃদ্ধি করবে। এর চারপাশে আছে প্রোটিন। তাহলে নিউক্লিক অ্যাসিডকে ঘিরে যে আবরণটা সেটাকে আমরা বলছি প্রোটিন বা ক্যাপসিড আবরণ। এই ক্যাপসিড আবরণের যে এককগুলো আছে বা ইউনিটগুলো আছে সেগুলোকে আমরা বলবো ক্যাপসোমিয়ার, এদেরকে আমরা সাব ইউনিটও বলতে পারি। তাহলে ক্যাপসোমিয়ার হলো সাব ইউনিট প্রোটিন আবরণের। তাহলে প্রোটিন আবরণ বা ক্যাপসিড আবরণের সাব ইউনিট গুলোকে বলবো আমরা ক্যাপসোমিয়ার। আর ক্যাপসোমিয়ার আবার অনেকগুলো অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত হয়। তাহলে ক্যাপসিডের প্রোটিন অণুর বিন্যাসী ভাইরাসের আকার আকৃতি নিয়ন্ত্রণ করে। তাহলে বাইরের যে প্রোটিন অণুগুলো কিভাবে বিন্যস্ত থাকবে সেটার উপর ডিপেন্ড করেই ভাইরাসের যে আকৃতি, গোলাকার হবে, ডিম্বাকার হবে, ঘনক্ষেত্রাকার হবে, সেটা নিয়ন্ত্রণ করে। যে প্রোটিন কিভাবে বিন্যস্ত হয় তার উপর নির্ভর করে এদের আকৃতিটা তৈরি হয়। তাহলে এদের মেন কাজ, এরা নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করে। বহিস্থ আবরণ, এটা খুবই কম সংখ্যক ভাইরাসে দেখা যায়, সব ভাইরাসে থাকবে না। কিছু কিছু ভাইরাস যেমন ইনফ্লুয়েঞ্জা, তারপর HIV, করোনা ভাইরাস ইত্যাদি ভাইরাসের ক্যাপসিডের বাইরে যৌগ পদার্থের একটি আবরণ থাকে, যেটি রাসায়নিকভাবে সাধারণত লিপিড হতে পারে, লিপোপ্রোটিন হতে পারে, শর্করা বা স্নেহ জাতীয় পদার্থ দ্বারা গঠিত হতে পারে। এই ধরনের স্তরকে আমরা বলবো বহিস্থ আবরণ বা এনভেলপ। লিপোপ্রোটিন আবরণ বিশিষ্ট ভাইরাসকে আমরা বলবো লিপোভাইরাস। তাহলে যে ভাইরাসের বহিস্থ আবরণটা হলো লিপোপ্রোটিন, তখন তাকে আমরা বলবো লিপোভাইরাস। তাহলে এই হলো আদর্শ ভাইরাসের গঠন। স্যার অ্যান্টিজেনের কাজ কি? ও, অ্যান্টিজেন, ভাইরাস নিজেই কিন্তু একটা অ্যান্টিজেন। অ্যান্টিজেন মানে বুঝো অ্যান্টিজেন কাকে বলে? স্যার এটা তো হচ্ছে ইসে থাকে, ওই রক্তরস, হ্যাঁ থাকে ওখানে। রস নাকি রক্ত, না লোহিত অ্যান্টিজেন রক্তকণিকা। না, শোনো, অ্যান্টিজেন সহজ কথাই হলো যে বহিরাগত যে কোনো ধরনের অণু, বহিরাগত যে কোনো ধরনের অণু যখন মানব দেহে প্রবেশ করে দেখা গেল যে সেটা মানব দেহের ক্ষতি করে বা অ্যাটাক করে, সেটাই হলো অ্যান্টিজেন। এখন মনে করো যে ধূলিকণাও আমাদের দেহে যখন প্রবেশ করে, তাহলে ধূলিকণাও অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে, কারণ ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে আমাদের দেহ তখন কি করবে, অ্যান্টিবডি তৈরি করবে। পরাগরেণু অ্যান্টিজেন হতে পারে। ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্য যে কোনো ধরনের পার্টিকেল যেটা আমাদের শরীরে ঢুকতেছে, মনে করো আমার দেহে কারো রক্ত আমি নিলাম, তাহলে কারো রক্ত যখন আমাদের দেহে ঢুকছে, সেই রক্তটাও কি হবে, বহিরাগত পদার্থ বা অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। সাপের কামড়, মশার কামড়, মশা কামড় দিলে বা সাপ কামড় দিলে বা মানুষ যখন মানুষকে কামড় দেয়, তখন মানুষের যে লালারস বা সাপের যে লালারস কিছু বিষাক্ত পদার্থ থাকে, এগুলো যার দেহে ঢুকবে
হ্যাঁ, তার দেহে অ্যান্টিজেন হিসেবেই ঢুকবে। তাহলে এবার অ্যান্টিজেনের সংজ্ঞাটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। তাহলে অ্যান্টিজেন মানে কি? অ্যান্টিজেন মানে হলো বহিরাগত পদার্থ। হ্যাঁ, এটা মানব দেহে বিভিন্ন উপায়ে মানব দেহে ঢুকতে পারে। নাক দিয়ে ঢুকতে পারে, চোখ দিয়ে ঢুকতে পারে, কান দিয়ে ঢুকতে পারে, ত্বক দিয়ে ঢুকতে পারে, রক্তের মাধ্যমে ঢুকতে পারে। স্যার এখানে বলা হচ্ছে যে প্রোটিন যে অণুটা, এটা যে প্রোটিন ক্যাপসিড যেটা, ওটা হচ্ছে অ্যান্টিজেন হিসেবেও কাজ করে। হ্যাঁ, মানে ওই যে ওইটা বহিরাগত অণু হিসেবে কাজ করছে, কারণ তো ভিতরের প্রোটিন তো মানে এটা যখন প্রাণী কোষে ঢুকবে সেই অবস্থার কথা বলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই অবস্থার কথাই বলা হচ্ছে। কারণ তো যখন মানুষের আসতেছে তখন তো প্রোটিন হিসেবে আসছে। হ্যাঁ, যখন মানুষের যে কোষে আক্রান্ত করছে সে কোষের গ্রাহক প্রোটিন, আর এই প্রোটিন যখন বাইন্ড হয় তখনই কিন্তু ওই দেখা গেল যে ভিতরে ডিএনএটাকে সে ছাড়তে সক্ষম হয়। তাই প্রথমে যখন ভাইরাস আমাদের দিয়ে ঢুকবে তখন তো প্রোটিন হিসেবেই আসবে, সে তো ডিএনএ বা আরএনএ হিসেবে আমাদের এখানে আসতে পারবে না। তার দিয়ে ডিএনএ বা আরএনএ আছে, কিন্তু সে যখন আসবে তখন তাকে প্রোটিন হিসেবেই আসতে হবে। ওকে, জি স্যার। আচ্ছা, এবার আমরা আসবো 3 ধরনের ভাইরাসের গঠন। প্রথমে আসছিল টোবাকোমোজাইক ভাইরাস। তাহলে এটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এটা হলো পোষক দেহ, সরি, আকৃতি অনুযায়ী দণ্ডাকার হবে, যদিও ছবিতে অনেকটা দণ্ডাকার মনে হচ্ছে না। আর পোষক দেহ অনুযায়ী এটা হবে উদ্ভিদ ভাইরাস, এরা বহিস্থ আবরণহীন ভাইরাস। আর নিউক্লিক অ্যাসিড অনুযায়ী এটা হবে আরএনএ ভাইরাস। তাহলে এর দৈর্ঘ্য হলো 280 থেকে 300 ন্যানোমিটার, আর প্রস্থ হলো 15 থেকে 18 ন্যানোমিটার হয়ে থাকে। কেন্দ্রে থাকবে আরএনএ, আর এর চারপাশে থাকবে প্রোটিন বা ক্যাপসিড। তাহলে প্রোটিন আবরণে যে সাব ইউনিট গুলো আছে সেগুলো হলো ক্যাপসুমিয়ার। এই হলুদ যে অংশ সেগুলো আসলে একটা ক্যাপসুমিয়ার। তাহলে এই ক্যাপসুমিয়ারের সংখ্যা 2130 থেকে প্রায় 2200 ক্যাপসুমিয়ার থাকতে পারে। ক্যাপসুমিয়ার গুলো আঙ্গুরের থোকার মতো গুচ্ছ গুচ্ছ হয়ে সজ্জিত হয়ে এরকম প্রোটিন বা ক্যাপসিড তৈরি করেছে। এবং আমরা প্রত্যেকটা ক্যাপসুমিয়ার, মানে একটা হলুদ অংশ, এটা হলো একটা ক্যাপসুমিয়ার। একটা ক্যাপসুমিয়ারে 158টি অ্যামিনো অ্যাসিড থাকবে। এবার আসবো আরএনএ। আরএনএ হলো একটা একসূত্রক, এটা ক্যাপসিডের অভ্যন্তরে থাকবে এবং এটা স্প্রিং এর মতো পেঁচানো থাকবে। আরএনএর এই সূত্রকটি 6500 নিউক্লিওটাইড দ্বারা গঠিত। আমরা যদি ওজন হিসেবে চিন্তা করি তাহলে ওজন হিসেবে টিএমভির শতকরা 95 ভাগই হবে প্রোটিন। ঠিক আছে, তাহলে এই হলো। স্যার হ্যাঁ, কোর মানে কি? হ্যাঁ, নিউক্লিক অ্যাসিড কোর ডিএনএ। ও কোথায় এখানে আছে কোর? এখানে তো আছে। ও কোর মানে হলো, ও এই যে আমরা লেভেলিং এ বলতেছি সেন্ট্রাল কোর, তাই না? এই প্রস্থচ্ছেদের টিএমবি এখানে দেখানো হয়েছে। আরএনএ হলো কালো অংশটা, আর এর ভিতরে সাদা অংশটা আমরা বলছি সেন্ট্রাল কোর। মানে কোর মানে হলো কেন্দ্রীয় অংশ। মানে এই ভাইরাসের কেন্দ্রীয় অংশে কি আছে? ভাইরাসের কেন্দ্রীয় অংশে আছে নিউক্লিক অ্যাসিড। এবার আসবো টি2 ব্যাকটেরিওফাজ এর গঠন। ফাজ এই শব্দটা আসলে গ্রিক শব্দ, যার ইংলিশ ওয়ার্ড হলো টু ইট, আর বাংলা মানে হলো ভক্ষণ করা বা খেয়ে ফেলা। ব্যাকটেরিওফাজ যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় তাদেরকে ব্যাকটেরিওফাজ বলে। 1917 সালে বিজ্ঞানী দ্য হেরেলি ফেলিক্স এ ধরনের ভাইরাসকে ব্যাকটেরিওফাজ বা ব্যাকটেরিয়া ভাইরাস বা ফাজ নামে অভিহিত করেন। সর্বাধিক পরিচিত ফাজ ভাইরাস হচ্ছে টি2 ব্যাকটেরিওফাজ, যার গঠন আমরা পড়ব। বিজ্ঞানী টট ব্যাকটেরিওফাজ ভাইরাস তথা টি2 আবিষ্কার করেন। টি2 ফাজ ভাইরাসের দৈহিক গঠন ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যাঙাচি বা শুক্রাণুর মতো। এদের দেহের দুটি প্রধান অংশে ভাগ করা চলে, মাথা এবং লেজ। মাথার দৈর্ঘ্য হবে 93 থেকে 100 ন্যানোমিটার এবং প্রস্থ হবে 65 থেকে 65 ন্যানোমিটার। মাথাটি হবে স্ফীত ষড়ভুজের মতো প্রিজমের ন্যায় দ্বিস্তরী প্রোটিন অণু দ্বারা গঠিত এবং এই মাথার কেন্দ্রীয় অংশে থাকবে রিং আকৃতির দ্বিসূত্র বিশিষ্ট ডিএনএ, পেঁচানো ডিএনএ, এবং যা মোট ওজনের 50%। আমরা এবার ছবিটা দেখি। তাহলে এটা হলো এর পূর্ণাঙ্গ গঠন, আর ডান পাশে আছে লম্বচ্ছেদ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাথাটা হলো আসলে ষড়ভুজের মতো দেখতে, হ্যাঁ, এবং দ্বিস্তরী প্রোটিন আবরণ দ্বারা গঠিত। আর এই প্রোটিন আবরণের ভিতরে কেন্দ্রীয় অংশে আছে ডিএনএ, আর এই ডিএনএ ওজন হিসেবে 50% থাকে। এবার আমরা আসবো লেজ।
আমরা দেখতে পাচ্ছি ডিএনএ মানে মাথার সাথে এই লেজ অংশটা সংযুক্ত। লেজের দৈর্ঘ্য হলো 95 থেকে 110 ন্যানোমিটার, প্রস্থ প্রায় 15 থেকে 25 ন্যানোমিটার। তাহলে এটার অবস্থান মাথার ঠিক নিচেই, লম্বা সরু ফাঁপা নলের মতো একটা গঠন, এবং এর ভিতরে কিন্তু কোনো ডিএনএ নেই। এবং লেজের উপরের দিকে মানে মাথার ঠিক কাছাকাছি আমরা চাকতির মতো একটা গঠন দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলছি কলার। লেজের শেষ প্রান্তে একটা বেস প্লেট রয়েছে, এবং সেই বেস প্লেটে আমরা দেখতে পাচ্ছি 6টি স্পর্শক তন্তু, এবং আমরা দেখছি কয়েকটি স্পাইক। ঠিক আছে, তাহলে আমরা এই যে স্পাইক, বেস প্লেট, স্পর্শক তন্তু, লেজ, কলার বা ক্যাপসিড আবরণ, এগুলো সব প্রোটিন দ্বারা গঠিত। T2 ব্যাকটেরিওফাজ যেহেতু অকোষীয় বস্তু, তাই এতে কোনো নিউক্লিয়াস, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, কোষ প্রাচীর বা অন্য কোনো অঙ্গাণু থাকবে না। নোভেল করোনা ভাইরাস বা আমরা একে বলতেছি nCoV-19। তাহলে করোনা একটি ল্যাটিন শব্দ যার অর্থ হলো মুকুট। সুতরাং করোনা ভাইরাস একটি মুকুট আকৃতির ভাইরাস। এটি যদি আমরা ইতে যাই, আকৃতির দিক দিয়ে এটা হবে গোলাকার, এটার বহিস্থ আবরণ আছে, এই জন্য আমরা বলবো আবরণীবদ্ধ ভাইরাস, যার ব্যাস প্রায় 400 ন্যানোমিটার। আর আমরা যদি নিউক্লিক অ্যাসিড অনুযায়ী চিন্তা করি তাহলে এটা হবে আরএনএ ভাইরাস। আর যদি আমরা পোষক দেহ অনুযায়ী চিন্তা করি তাহলে এটা কোন ভাইরাস হবে? পোষক দেহ প্রাণী ভাইরাস। হ্যাঁ, তাহলে এদের নিউক্লিক অ্যাসিড সর্পিল আকৃতির। এদের ক্যাপসিডের অভ্যন্তরে একক সূত্রযুক্ত আরএনএ থাকে। এই ভাইরাসের সারা গায়ে অসংখ্য স্পাইক আছে। স্পাইক মানে কাঁটা, স্পাইক আছে যা প্রোটিন দ্বারা গঠিত। আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি, এটা হলুদ অংশ, এইগুলো হলো স্পাইক, এবং এই স্পাইক গুলো হলো আসলে এক ধরনের গ্লাইকোপ্রোটিন। এই স্পাইক প্রোটিন মানব দেহের কোষ প্রোটিনের সাথে বাইন্ড হয় বা জোড়া বেঁধে দেহ কোষে প্রবেশ করে, এবং কোষের ডিএনএ কে নিয়ন্ত্রণে নিয়ে দ্রুত সংখ্যা বৃদ্ধি করে। তাহলে এরা মানবের যে কোষে প্রবেশ করবে সে কোষের ডিএনএ কে ভাইরাস এর আরএনএটা তার দখলে নিয়ে নেয়, এবং সে কোষের ডিএনএ কে পুরোপুরি তার আয়ত্তে নিয়ে নেয়। এর দ্বারা সৃষ্ট রোগের নাম কোভিড-19। করোনা থেকে এসেছে, ভাই ভাইরাস থেকে এসেছে, ডিজিজ থেকে এসেছে, আর 19 কথাটা সংক্রমণের বছর, এইভাবে নামকরণ হয়েছে কোভিড-19। তাহলে এই সৃষ্ট রোগের নাম হলো কোভিড-19। আর এর উৎপত্তি স্থল কোথায়? এই ভাইরাসের উৎপত্তি স্থল চীনে স্যার। চীনের কোথায়? উহান। আর উহান প্রদেশ। এক্সাক্ট ডেটটা মনে আছে? উৎপত্তির ডেটটা বাংলাদেশে তো 8ই মার্চ। না স্যার, বাংলাদেশে হলো 8ই মার্চ। সেটা তো আর শনাক্ত, প্রথম শনাক্ত। হ্যাঁ, প্রথম শনাক্ত। আর ওখানে 31শে ডিসেম্বর 2019। যদিও আরো আগেই একটা উৎপত্তি হয়েছিল, কিন্তু চীনারা লুকিয়েছে। এটা লুকানোর কারণে এটা হলো যে এরকম কি হয়ে গেছে। স্যার অফিশিয়ালি পাবলিশ করছে। হ্যাঁ, অফিশিয়ালি পাবলিশ হয়েছে তোমার 31শে ডিসেম্বর। তো এই ছিল তাহলে আজকে লেকচার। এখন বলো কারো কোথাও সমস্যা আছে নাকি? স্যার ওই T2 এর ওখানে ওই লম্বচ্ছেদ প্রস্থচ্ছেদ একটু বলেন। আচ্ছা, এই যে বাম পাশে এটা দেখো, এটা হলো ভাইরাসের বাহ্যিক আকৃতি, পূর্ণাঙ্গ গঠন। ভৌত গঠন স্যার? হ্যাঁ, ভৌত গঠন, বাইরে থেকে দেখতে। আর যদি ভাইরাসটাকে যদি আমি লম্বালম্বি ভাবে ছেদ করার ভিতরে আমরা তখন এরকম গঠন দেখতে পাবো। ছেদ করলে তখন আমরা ডিএনএ দেখতে পাবো। তাহলে স্যার এটা কি রাসায়নিক গঠন? না, নাকি রাসায়নিক এটাও গঠন। ভৌত গঠন? এটাও ভৌত গঠন, কিন্তু লম্বচ্ছেদ করা হয়েছে। মনে করো যে আমরা এটা আভ্যন্তরীণ বলতে পারো, আভ্যন্তরীণ গঠন, লম্বচ্ছেদ বা আভ্যন্তরীণ গঠন। ওকে, আচ্ছা, এই যে টি2 ভাইরাস, তাহলে টি2 ভাইরাস আকৃতির দিক দিয়ে কেমন? ব্যাঙাচির মতো। আর আবরণের দিক দিয়ে বহিস্থ আবরণ ভিত্তিক? ষড়ভুজাকার? না, বহিস্থ আবরণী বিহীন, এর কিন্তু বহিস্থ আবরণ নাই।
বিহীন। না স্যার। হ্যাঁ, নিউক্লিক অ্যাসিড অনুযায়ী আর ডিএনএ ভাইরাস। ডিএনএ 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 স্যার। হ্যাঁ, আর পোষক দেহ অনুযায়ী স্যার এটা হচ্ছে পশুদের পোষক দেহ, পোষক দেহ, এই ভাইরাসের পোষক দেহ কে? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিওফাজ। হ্যাঁ, এই জন্য নাম হয়েছে ব্যাকটেরিওফাজ। আমরা এবার যদি টিএমবির এখানে যাই, এখানেও যদি আমরা এইভাবে আসি, তাহলে আমরা এখানে বলবো এটা আকৃতির দিক দিয়ে এটা কেমন? দণ্ডাকৃতি। দণ্ডাকৃতি। তারপর আমরা যদি নিউক্লিক অ্যাসিড অনুযায়ী চিন্তা করি, আরএনএ। পোষক দেহ অনুযায়ী উদ্ভিদ। বহিস্থ আবরণীর দিক দিয়ে আবরণী নাই স্যার। আচ্ছা আচ্ছা, আবরণী বিহীন। আর আমাদের হলো যে আরেকটা, আমাদের যে 3 দিনের যে একটা সর্দি কাশি হয়, হ্যাঁ, সবারই কিন্তু এই রোগটা হয়েছে। এই 3 দিনের সর্দি কাশি যে রোগটা, এটা হলো কোন ভাইরাস দ্বারা হয়? স্যার রোহিনো ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা। আমাদের সবারই এই ভাইরাস রোগটা হয়, যে ইনফ্লুয়েঞ্জা, যে জ্বর বলি আমরা, 3 দিন বা 4 দিন এটা ভালো হয়ে যায়। স্যার ইনফ্লুয়েঞ্জা দিয়ে তো ওইটা হয় না, বার্ড ফ্লু। হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জা মানেই হলো ফ্লু। ইনফ্লুয়েঞ্জা মানেই হলো ফ্লু। তাহলে যদি আমি বলি সোয়াইন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সোয়াইন ফ্লু ভাইরাস, বার্ড ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, বার্ড ফ্লু ভাইরাস, বা আমাদের মানুষের যদি হিউম্যান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বলি, হিউম্যান ফ্লু ভাইরাস। বুঝছো? ইনফ্লুয়েঞ্জা মানে ফ্লু। আচ্ছা, আরেকটা কথা, তাহলে আমাদের যে জ্বর হয় এটা কি বার্ড ফ্লুর কারণে হয়? না, ইনফ্লুয়েঞ্জা। আমাদের যে এটা নরমাল ইনফ্লুয়েঞ্জা। আচ্ছা। আমাদের দেশে এটা যে বার্ড ফ্লু, আমাদের দেশে হয়তো কোনো এলাকায় হয়তো একসময় হয়েছিল, কিন্তু আমাদের নরমাল যে আমাদের ঘরে বসে যে আমরা সর্দি কাশিতে ভুগতেছি, এটা হলো নরমাল ফ্লু ভাইরাস বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আচ্ছা, এই যে ভ্যাকসিন আমরা বলছি, যে করোনা ভ্যাকসিন, আমরা করোনা রোগের যে ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা তাহলে আমরা কেন নিচ্ছি? যে ভ্যাকসিনটা নিলে কি হবে, আমাদের দেহে ওই ভাইরাসের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হবে। হ্যাঁ, ওই অ্যান্টিবডি দেখা গেলো কারো দেহে বেশি তৈরি হচ্ছে, কারো দেহে কম তৈরি হচ্ছে। তাহলে এখন কেউ ভ্যাকসিন নেওয়ার পরেও সে আবার আক্রান্ত হয়ে যেতে পারে যদি অ্যান্টিবডি তার দেহে কম উৎপন্ন হয়। তাহলে আমরা ভ্যাকসিন নিয়ে লাভটা কি? ভ্যাকসিন নিয়ে লাভটা অবশ্যই আছে, যে আমাদের দেহে যদি আমরা ভ্যাকসিন না নিতাম, তাহলে আমাদের আক্রান্ত হওয়ার পর যে জটিলতা হইতো বা ভয়াবহতা হইতো, সেটা বেশি হইতো। এখন আমরা ভ্যাকসিন নিচ্ছি, আমাদের দেহে কিছু হলেও অ্যান্টিবডি আছে, যার কারণে আমরা তো ভাইরাসকে নিচ্ছি না ভ্যাকসিন হিসেবে। হ্যাঁ, ভ্যাকসিন হিসেবে আমরা তো ভাইরাস নিচ্ছি। হ্যাঁ, ভাইরাস হিসেবে আমরা ভ্যাকসিন হিসেবে আমরা ভাইরাসকে নিচ্ছি, এটা ঠিক। হ্যাঁ, তো সেই ভাইরাসের ক্ষতিকর জিনিসগুলোকে আমরা নিষ্ক্রিয় করে দিচ্ছি, নিষ্ক্রিয় করে আমরা নিচ্ছি। তবে তারপরেও কিছুটা থেকে যায়। হ্যাঁ, তারপরে কিছুটা থেকে যায়। অনেকে দেখা গেল যে ভ্যাকসিন নেওয়ার পরে আক্রান্ত হয়ে গেছে। আমরা ভাইরাস নেই কেন? ওটা তো আমাদের ক্ষতি করবে না? ওটা ওই যে আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি করার জন্য, আমাদের দেহে ওই ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করার জন্য আমরা ভ্যাকসিনটা নিচ্ছি। স্যার আমাদের এমনি ভাইরাস আসলে তো এমনিতেই, হ্যাঁ, আগে থেকে নিলে তো বইয়ে আরো ভাইরাসের উপকারী আছে। হ্যাঁ, মানে ওই যে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকলে পরে যদি আক্রান্ত হয়, তাহলে আমাদের ভয়াবহতাটা অত সাংঘাতিক হবে না, সর্দি জ্বর হয়েই ভালো হয়ে যাবে। আর ভ্যাকসিন না নেওয়া থাকলে পরবর্তীতে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ইত্যাদি হবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লাস